উত্তাল রাজপথ, উত্তাল কলকাতা, উত্তাল কসবা। আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে আরও একবার ভয়ঙ্কর একটি কাণ্ডের বর্ণনা নিয়ে এসেছি। আপনারা সবাই জেনেছেন যে কসবার আইনের কলেজেই মানে ল কলেজে এবার ভয়ঙ্কর আইন লঙ্ঘন, এবং এই আইন লঙ্ঘন মানে কি ভয়ঙ্করভাবে আইন লঙ্ঘন করা হয়েছে। আর এটি যে করেছে সে আলিপুর আদালতেরই একজন আইনজীবী, নাম মনোজিৎ মিশ্র, তৃণমূলের একজন হত্যাকর্তা নেতা। গত 25শে জুন রাত্রে ওই কসবা ল কলেজেরই এক ছাত্রীকে ডেকে বসিয়ে রেখে অযথা দেরি করিয়ে রাত বাড়িয়ে তাকে ধর্ষণ করা হয়, গণধর্ষণ। প্রথমে বিয়ের প্রস্তাব, তারপর না মানায় শ্লীলতাহানি, তারপর মারধর, অ্যাটেম্প টু মার্ডার, লাস্টে গণধর্ষণ। এবং সেই গণধর্ষণের ছবি ক্যামেরা বন্দি করে তাকে ভয় দেখানো হয়েছিল যে এই কথা পুলিশে দিলে বা ফাঁস করলে ভাইরাল করে দেওয়া হবে। মূল অভিযুক্ত টিএমসির নেতা, ওই কলেজেরই প্রাক্তন মনোজিৎ মিশ্র। 2022 সালে পড়াশোনা শেষ করে সে ওই কলেজেও অস্থায়ীভাবে একটা কাজে যোগ দিয়েছিল, সেটাও টিএমসি পার্টির সুপারিশে। এই মনোজিতের সাথে আরো যে দুজন যুক্ত ছিল তারাও টিএমসির, ওই কলেজেই তারা ছাত্র, একজন জয়ীব আর একজন প্রমিত। যদিও নির্যাতিতা মেয়েটি তার বয়ান দেওয়ার সময় কারো নাম নেয়নি, সংক্ষিপ্ত নাম নিয়েছিল, যেমন জে, পি এবং এম, এভাবেই সে তার বর্ণনা দিয়েছিল। তো এরকম একটি ঘটনা, এটা ঘটে যেতে পারত গত বছরের আরজিকর 9ই আগস্ট আরজিকরে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি হতে চলেছিল, কিন্তু হতে হতে বেঁচে গেছে। মেয়েটির আয়ু আছে, এখন ওর মৃত্যু নেই, সেই কারণেই বেঁচে গেছে। যোগ এবং সুযোগ এই দুটি এক রেখায় আসেনি, যার কারণে মেয়েটি এখনো আছে এবং অপরাধীদের চিহ্নিতকরণ করে সমস্তটাই সে বলতে পারছে, যেটা আরজি করে ডক্টর অভয়ের ক্ষেত্রে হয়নি। সে নেই, তাই আর বলার কিছু কোনো স্কোপও নেই। নির্যাতিতা মেয়েটির কে প্রথমে মেরে ফেলবারও চেষ্টা হয়েছে। তার শরীরে কিন্তু পরীক্ষা করলে পাওয়া যাবে প্রচুর ক্ষতচিহ্ন, অবশ্যই। এটা যখন তাকে পরীক্ষা করা হবে এই চিহ্নগুলো নিশ্চয়ই ধরা পড়বে। তো এরকম একটা পরিস্থিতি, মানে ভয়ঙ্কর পরিস্থিতি, যে তৃণমূলের পৃষ্ঠপোষক হয়ে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা, এবং সে ভয় দেখিয়েছে এ কথা বললে মেয়েটির যে লাভার বা বয়ফ্রেন্ড তাকে মেরে ফেলা হবে এবং মেয়েটির বাবা মাকে হয়রানি করা হবে, অযথা কোনো কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এত বড় তার দাপট, কাদের সাহসে, কাদের ভরসায় ও এত বড় সাহস দেখিয়েছে মনোজিৎ, একজন আইনজীবী হয়ে, আলিপুর কোর্টের সে আইনজীবী। এই ঘটনা 25 তারিখে ঘটেছে, কিন্তু লিক আউট হলো 27 তারিখে। এর ভেতরেও একটু গল্প আছে। আমি দেখুন আপনাদের সামনে হয়তো মনে হবে গল্প বলতে আছি, গল্প নয়, সত্যগুলো তুলতে আসি, সত্যগুলো তুলে ধরতে আসি। এই ঘটনাটির প্রেক্ষিতে বা পশ্চাতে বেশ পর্যালোচনা হয়েছে, সেটা টিএমসি দলের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘাতে রথ উদ্বোধনের বা দড়ি টানবার সমস্ত কিছু
প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে এই ঘটনা। তো এটি কিন্তু আলোচনা হয়েছে। এটি কেন 27 তারিখ সামনে এলো, এটি আলোচনা হয়েছে এবং পার্টির তরফ থেকে একটা আলোচনা হয়েছে যে এই কেসটিকে আর অভয়ার দিকে নেওয়া যাবে না। অভয়ার কাণ্ডে যা ঘটেছিল এটি সেরকম নিলে পরে খুব ভয়ঙ্কর পরিণতি হয়ে যাবে বাংলাতে। সেটা বুঝতে পেরেই নেতা মন্ত্রীরা সোজা রাস্তায় চলে এসছেন এবং মন্ত্রী শশী পাজা সাংবাদিক বৈঠকে বলেছেন যে নির্যাতিতা যে ছাত্রীর তার পাশে আমরা পুরো টিএমসি আছি আশ্বাস দিয়েছেন। এই আশ্বাস দিয়েছেন কুণাল ঘোষও। কিন্তু তৃণাঙ্কুর ভট্টাচার্য যে হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং রাজ্য সভাপতি, সে বলল ক্ষমা চেয়েও আর পার পাওয়া যাবে না। মানেটা কি? চরম থেকে চরমতর অপরাধ, এরকম একটা অপরাধের ক্ষেত্রে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে কিভাবে? তবে কি সে ভেবেছিল যে তৃণাঙ্কুর ভেবেছিল যে মনোজিৎকে ক্ষমা টমা চাইয়ে সবার সামনে একটা নাটক করিয়ে ডিসমিস করে দেবে, এমন কিছু উদ্দেশ্য ছিল রাজ্য সভাপতি ছাত্র পরিষদের? আমার এই কথাটা ভালো লাগেনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা নিজেরাই বলুন না, কথাটা কি সামঞ্জস্যপূর্ণ হলো? এত বড় একটা ভয়ঙ্কর অপরাধের ক্ষেত্রে ক্ষমা চেয়ে পার পাওয়া যাবে না। তো এরকম একটা পরিস্থিতিতে এসে আজ জনগণ আবার কিন্তু উত্তেজিত, উত্তাল। পুলিশের সাথে আন্দোলনকারীদের, সেখানে ডিওয়াইএফআই ছিল, বিজেপিরও সংগঠন ছিল, তারা আন্দোলন করেছে। পুলিশের সাথে ধস্তাধস্তি, লাঠিচার্জ, রক্তারক্তি ইত্যাদি সব হয়েছে। আমরা তো সেগুলো সবই দেখেছি, সবাই রাজ্যবাসী দিনভর দেখেছি। তো এখন বিষয় হচ্ছে যে এই কন্টিনিউয়াস, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না, সমস্ত রাজ্যে, সারা দেশের কথা বলছি, এই ধরনের ক্রিমিনালগুলো কি করে কোনো একটা দলের ছাতা মাথায় নিয়ে এত বড় ঔদ্ধত্য দেখাবার সাহস পায় এবং ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ করবার জন্য এরা এত আগ্রহী হয়? এতটুকু ভয় ডর নেই? আমি আগেও বলেছি যে আমাদের ভারতের সংবিধান আইন চোখে কালো কাপড় বাঁধা, এই আইন ভাঙার দরকার ইমিডিয়েট। কঠিন থেকে কঠিন সাজা হওয়ার দরকার এই ধরনের ধর্ষকদের। প্রমাণ হওয়া মাত্র আমার তো মনে হয় এদের ওই অঙ্গটাই আগে ছেদন করার দরকার, পুরো গোড়া থেকে উপড়ে ফেলার দরকার, তারপর বিচার হবে। এই ধরনের ঘটনা আসলে পরে যখনই বোঝা যাবে যে হ্যাঁ এই অপরাধী, ওকে আগে ছেদন করে দাও, তারপরে ওর জেল হবে কি ফাঁস হবে। জেল যদি হয় লাইফ। আর একটা কথা বলি, এই যে 3 ক্রিমিনাল ধর্ষক, জয়, প্রমিত আর মনোজিৎ, এদের বিচারে কি হবে জানি না। বিচার ব্যবস্থা আমাদের তো ভীষণ ঢিলা, নেই বলতে গেলে। আমি বলতে বাধ্য হলাম, যেটা সত্য সেটাই। এই 3 অপরাধী যাই না কোনো নেতা মন্ত্রীর সাহায্যে লঘু হয়ে যাবে কিনা, কিছুদিনের মধ্যে এরা বেরিয়ে আসবে কিনা, কিন্তু আমি বলবো এই ধরনের অপরাধীদের লাইফার করে দিতে হবে। লাইফার, যতদিন বেঁচে থাকবে জেলে। হ্যাঁ, তাতে দেশের পয়সা ধ্বংস হবে, তাদের খাওয়াতে হবে, বন্দি করে রাখতে হবে, তবুও এদের ফাঁসি তো আসে না। শুধু ধর্ষণে আমি জানি না এদের ফাঁসির আওতায় আনা যাবে কিনা। যদি না যায় লাইফার, তার কারণ এরা বেরিয়ে আসলেই কিন্তু এই মেয়েটির মৃত্যু হয়ে যাবে। শুধু তাই না, এদের সাহস মনোবল বেড়ে যাবে, এরা আরো এইসব কর্ম করবে। যেমন দেখুন আরজি করের অভয়াকাণ্ডে যারা আজকে অপরাধ করে ধর্ষকরা বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবার নাম বলে দেওয়ার পরেও অপরাধীদের কিছুই হলো না, আমরা সবই দেখেছি। তা এটা তো আমাদের আইনের একটা খুব বড় ব্যর্থতা, লজ্জা, ভারতবাসীর লজ্জা। তাই এই ধরনের অপরাধের ক্ষেত্রে আমার মনে হয় যখনই বোঝা যাবে যে হ্যাঁ এই ছেলেটি অপরাধী, ওকে সঙ্গে সঙ্গে খোঁজা করে দিতে হবে। 3 ধর্ষকের
1 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজত দিয়েছে আদালত, কিন্তু আমি জানি না 1 জুলাই পর্যন্ত পুলিশ এদেরকে, যেহেতু এরা পার্টির একজন সদস্য টিএমসি পার্টির, সেই জন্য জামাই আদর পাবে না অপরাধীর মতনই ব্যবহার পাবে, সেটা আমাদের প্রত্যেকটা বঙ্গবাসীর ভাবনা আছে যে এদের সাথে কেমন ব্যবহার করবে। যদিও কালকে পুলিশ অনেক তৎপরতা দেখিয়েছে, এজন্য তো ধন্যবাদ একটা দিতেই হয়, কেননা ভালোটা ভালো বলতে হবে, যেটা দেখছি খারাপটা খারাপ বলতে হবে। তৎপরতা দেখিয়েছে, ভালো লেগেছে। বিজেপি অনেকে আন্দোলন করছিল, অযথা হয়রানি, একটা ঝামেলা বাঁধাবা সৃষ্টি চলছিল, দেখছিলাম তাদেরকে হল্লাগাড়িতে তুলেছে। তো এগুলো হয়েছে, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে মেন আমাদের যেটা দাবি বা আমরা চাইছি সেটা হচ্ছে এই 3 অপরাধীর কঠিন সাজা, আর এরা যদি বেল পায় বা রিলিফ পেয়ে যায় তবে কিন্তু এই ধরনের ঘটনা আরো করবে, এবং এই মেয়েটিরও প্রাণ সংশয় আছে, এটা সত্য কথা। আর একটা ঘটনা এখন খুব বেরিয়ে পড়েছে দেখছি, পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং সেটা এফআইআর হয়েছে, নবগ্রাম থানায় অভিযোগ হয়েছে। এখন বিষয় হচ্ছে, শুনছি এটা নাকি 2013 সালের জানুয়ারির ঘটনা। 2013 সালের জানুয়ারির ঘটনা, আর এখন 2025-এর জুন, আজকে হচ্ছে 28শে জুন। তো এতদিন প্রায় 12 বছর পার হয়ে গেছে, এক যুগ। এতদিন পরে ভদ্রমহিলা অভিযোগ করছেন, ধর্ষণের কেস করছেন। এখানেও আমার অভিযোগ আছে, বিদ্রোহ করলাম, আপনারা যে যাই বলুন। দেখুন, ভদ্রমহিলা বলছেন নিজেই যে কার্তিক মহারাজ, প্রথমেই বলি কার্তিক মহারাজের সম্বন্ধে একটু বলি, উনি সাধু না অসাধু যথেষ্ট সন্দেহের কারণ। তার কারণ, সাধুর পোশাক পরে সাধুর নাম নিয়ে উনি যে ধরনের রাজনৈতিক একটি বিশেষ দলের পৃষ্ঠপোষকতা করছে, এটা কোনো সাধুর উচিত নয়, উনার সাধু হওয়াই উচিত নয় উনি যা করছেন। আর পদ্মশ্রী এরকম একটা মানুষকে কেন্দ্রীয় সরকারের ইচ্ছায় পদ্মশ্রীটা দেওয়া হলো, আমিও এটা বিরোধিতা করলাম, চরম বিরোধিতা করলাম, যে এই ধরনের মানুষ সাধুকে। আচ্ছা, পদ্মশ্রী দেওয়ার প্রচুর মানুষ আছে আমাদের, শুধু বাংলাতে নয়, সারা ভারত খুঁজলে প্রচুর মানুষ পাওয়া যাবে যারা পদ্মশ্রী পাওয়ার উপযুক্ত, কিন্তু তারা অবহেলিত, উপেক্ষিত, তাদের কেউ জানেই না, তাদেরকে খুঁজে বের করবার চেষ্টাও করে না। অথচ এই কার্তিক মহারাজের মতন মহামানবেরা পদ্মশ্রী পেয়ে ইত্যাদি ইত্যাদি করে বেড়াচ্ছে। উনার উচিত শান্তির কথা বলা, রাজ্য রাজনীতিতে ঢুকে বিশেষ একটি দলের পৃষ্ঠপোষকতা করে কথা বলা, অশান্তি পাকানোর কথা বলা, এটি উনার অনুচিত, ভয়ঙ্কর সাধু বিরোধী কথা। উনার উচিত শান্তির বার্তা দেওয়া, যে রাজনীতি করুক সবাইকে একত্রিত করে শান্তির বার্তা দেওয়া, এটি কার্তিক মহারাজের উচিত। মহারাজ নামটা ভালো লাগছে না এনার পাশে। আর ফেস রিডিং থেকে আমি দেখলাম কার্তিক মহারাজ অনেক অনৈতিক কাজ করেছে, ফেস রিডিং করে বলছে, আমি উনাকে দেখেছি, উনার চোখ মুখ দেখেছি। যেমন বলেছিলাম আদি শঙ্করাচার্যের কথা বলেছিলাম আপনাদের, ভয়ঙ্কর মানুষ। এদেরকে কে বসায় এইসব পদে, কে বসায়, কি করে এইসব পদে আসীন হয় এরা? এখানেও কি রাজনৈতিক খেলা চলে? শান্তির বার্তা দেওয়া উচিত, উনি সেটা না করে এসব করেছে। আর ধর্ষণের কথাটাও বলি, যে মহিলা আজকে সে বললো যে সে স্বেচ্ছাতেই তার সাথে শারীরিক মিলন করেছে, স্বেচ্ছায়, তাহলে এটা ধর্ষণের কেস হয় কি করে হয়? মহিলার আজকে ভাগে কম পড়েছে বা স্বার্থহানি হয়েছে, সেই কারণেই সে আজকে 12 বছর পরে কার্তিকের নামে এফআইআর করছে বা অভিযোগ করছে নবগ্রাম থানায়,
যদিও এর পেছনেও রাজনৈতিক আছে চাল। আমি দেখুন যা বলবো অকপটে বলবো, সোজা সাপটা বলবো, নির্ভয়ে বলবো, তাতে আমার যা হয় হোক। এর পেছনেও রাজনৈতিক খেলা আছে, শুনে নিন। কার্তিক 12 বছর আগে হতেই পারে, উনি সাধু নন, একজন সাধারণ মানুষ, হতেই পারে তার প্রেম ভালোবাসা হয়েছে, কাউকে ভালো লেগেছে, তার সাথে মেলামেশা হয়েছে। তারপর 12 বছর পেরিয়ে গেছে, মেয়ের সে নির্যাতিতা বলছে, আমি নির্যাতিতা এইভাবেই বললাম, তিনি যেভাবে অভিযোগ করেছে আমি সেই প্রেক্ষিতেই বলছি যে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, সে তার ভরসা, তার সাথে মেলামেশা করেছে, তাকে বিশ্বাস করেছে, ইত্যাদি ইত্যাদি বক্তব্য। তো এখন বিষয় হচ্ছে, এটা যদি এফআইআর হয় এবং কার্তিকের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক পথ নেওয়া হয়, তাহলে এটা কিন্তু ভয়ঙ্কর হবে সমাজের জন্য। কেন আমি বলি আপনাদের সংক্ষেপে। আজকে দেখুন 12 বছর পরে এই অভিযোগ হচ্ছে এবং দীর্ঘ 5-6 মাস তার সাথে রিলেশনে ছিল ওই মহিলা এবং কার্তিক। তাহলে আজকে দেখুন 12 বছর পরে সে অভিযোগ করছে আমায় ধর্ষণ করেছে, তার স্বার্থে হানি হয়েছে বলে। তাহলে আজকে স্বামী স্ত্রীর সম্পর্কটাও এখানে যদি দাঁড়ায়, আজকে একটা স্বামী স্ত্রী তাদের ভালোবাসা, তাদের সম্পর্ক, রিলেশন যেরকম হয় সেরকম হলো, কিন্তু দেখা যাচ্ছে কয়েক বছর পরে অভিযোগ করলো স্ত্রী, তার স্বার্থে হানি হয়েছে, তাই অভিযোগ করলো যে আমি আমাকে ধর্ষণ করেছে। তাহলেও সেই কেসটি কিন্তু নিতে হবে, এফআইআর নিতে হবে। ভাবতে পারছেন কোথায় কোথায় চলে যাবে আইন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। আমি এটিকে সমর্থন করতে পারলাম না, তার কারণ ভদ্রমহিলা স্বেচ্ছায় তার সাথে মিলেছে, যা কিছু স্বেচ্ছায় হয়েছে, আজকে তার স্বার্থে হানি হয়েছে, তার লাভে তার ভাগে কম পড়েছে, তাকে জায়গা থেকে হয়তো সরে যেতে হয়েছে, সেই কারণে আজকে কার্তিকের বিরুদ্ধে অভিযোগ করছে। এটি আমার মনে হয় আদালতের বা আইনের খুব ভালোভাবে দেখা উচিত বিষয়টিকে। তাহলে তো এভাবে মানে প্রেম ভালোবাসা হবে। প্রেম ভালোবাসার বর্তমান ঘোরকলিতে প্রেম ভালোবাসার সর্বোচ্চ শিখর হচ্ছে শারীরিক মিলন। আমি বলতে এভাবে বাধ্য হলাম, মানে না বললে তো জিনিসটা পরিষ্কার হচ্ছে না। একটি ছেলে একটি মেয়ে বা একটি নারী একটি পুরুষ প্রেম ভালোবাসা করলো, কাছাকাছি এলো, তার চূড়ান্ত ফলাফল হচ্ছে শারীরিক মিলন। তাহলে সেই জায়গাটি থেকে যখন কেউ একজন ব্রেক করে যায়, সরে যায় অনেকদিন পর, এমন না তো রিসেন্ট, এটা যদি 1 মাসের মধ্যে ঘটনাটি হতো তাহলে অবশ্যই এটিকে বিশেষভাবে দেখা উচিত ছিল, কিন্তু আমি এটিকে বিশেষভাবে দেখার গুরুত্ব পাচ্ছি না। বরঞ্চ এটাই দেখার বিষয় যে ওই মহিলাটির পেছনে প্ররোচনা কে আছে। কেউ তো আছেই, আমি বলে দিচ্ছি অন ক্যামেরায়, কেউ আছে এই জায়গাটিকে নিতে যাচ্ছে। যেহেতু রাজনৈতিক একটা দলাদলি, বাংলায় খুব জঘন্য ব্যাপার, বাংলায় না সারা ভারতেই রাজনৈতিক একটা দলাদলি চলছে। কেউ কারো সুযোগ পেলেই ছোবল মারছে, খুব বাজে জিনিস। আমাদের সাধারণ মানুষের জন্য এটা ভয়ঙ্কর। আমরা কি দেখছি, খালি সকাল থেকে উঠে লড়াই আর লড়াই, টিভি খুললে, খবরের কাগজ খুললে লড়াই আর লড়াই, দুই দলের লড়াই, যে যা সুযোগ পাচ্ছে তাকে সে ছোবল মারছে। এটা সমাজের জন্য ভয়ঙ্কর হানিকারক, এগুলো বন্ধ হওয়া উচিত। আজকে যে মেয়ে ছেলেটি বা যে মহিলাটি, মার্জনা করবেন, যে মহিলাটি অভিযোগ করছেন কার্তিকের বিরুদ্ধে, ব্যাপারটি আইনের খুব পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করার দরকার আছে। তো যাই হোক, আরেকটি আর্জিকর কাণ্ড হতে পারত। মেয়েটিকে মেরে ফেলবারও চেষ্টা হয়েছে, কসবা ল কলেজে মেরে ফেলবার চেষ্টা হয়েছে। ওর শরীরে অনেক চিহ্ন আছে, ক্ষত চিহ্ন, কিন্তু বেঁচে গেছে, যোগ সুযোগ এক রেখায় আসেনি, তাই বেঁচে গেছে। তো আমি চাইবো এই ধরনের ধর্ষকদের, যারা এতটুকু ভয় পায় না দেশের আইনকে, সমাজ ব্যবস্থাকে, নারীর সম্মানকে, তাদেরকে নির্মমভাবে শাস্তি দেওয়া উচিত। নির্মম মানে কঠিন সাজা চাই, ফাঁসি দিলেই ভালো হয়, তার কারণ এদের নিঃশ্বাসেও বিষ, এদের নিঃশ্বাসেও বিষ। তো যাই হোক, আমি আমার বক্তব্য আপনাদের সামনে রাখলাম। মন্তব্য, কমেন্টস আপনাদের ইচ্ছা, আপনাদের ভাবনা। ভালো থাকবেন সবাই। আমি চাই সারা ভারত শান্তিতে বিরাজ করুক। আমরা সাধারণ মানুষ সকাল থেকে রাত অবধি যেন রাজনৈতিক দলের ক্যাচক্যাচানি, এই সমস্তগুলো ভালো লাগে না, বন্ধ হোক এগুলো। বাই।